হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি টুকরাকে মেরা প্যারের বাকি এপিসোডগুলোকে। আজকে আমরা শুরু করব 12 নম্বর এপিসোড থেকে। যদি তোমরা আগেরগুলো না দেখে থাকো তাহলে আমি আই বাটনের লিঙ্ক দিয়ে রেখেছি, একবার গিয়ে চেক আউট করে নাও। কারণ স্টোরিটা না জানলে প্রথম থেকে এখন তোমরা অতটা মজা পাবে না। তবে যারা যারা দেখে নিয়েছো তাদের জন্য স্টোরিটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। তবে তার আগে এই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে করে তুমি নেক্সট পার্টটা একদম মিস না করো। আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা, আমাদের চ্যানেলের রিচটা একটু ডাউন হয়ে গিয়েছে, তোমাদের সাপোর্টের খুব দরকার। ভিডিওটাকে একটা লাইক করে কমেন্ট সেকশনে একটা কমেন্ট ছেড়ে দিও কিন্তু। চলো তাড়াতাড়ি শুরু করা যাক। এপিসোড 12 এর শুরুতেই কুলদীপ ওই জায়গাটার মোয়ানা করে আর এখান থেকে একটা ব্রিজ বানানোর জন্য অর্ডার পাস করে দেয়। বাকি চৌহানের আন্ডারে যে কটা ঘাট রয়েছে সেই সব কটাকে সিজ করিয়ে দেয় আর তার উপরে ইনকোয়ারি বসিয়ে দেয়। তারপরে সিনে আমরা দেখতে পাই একটা পুলিশওয়ালা চৌহানের কাছে গিয়ে পুলিশ অফিসারের কাছে যাওয়ার জন্য আবেদন দিয়ে আসে, কিন্তু চৌহানের বউ তখন বলে যে চৌহান তো বাড়িতেই নেই। তখন পুলিশওয়ালাটা বলে 3 দিনের মধ্যে সে যদি সেখানে গিয়ে না পৌঁছায় তাহলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়ে যাবে। আর এইদিকে আমরা চৌহানকে দেখতে পাই, সে কোথাও একটা যাচ্ছিল। তখন আঙ্গাতকে দেখি আমরা, সে বলছে যে কুলদীপ আমাদের থেকে বদলা নিতেই এখানে এসেছে, তার কিছু একটা করতে হবে। তখন চৌহান বলে তাকে আমরা দেখে নেব। তারপরে তারা সোজা নিজেদের উকিলের সাথে দেখা করে। তখন উকিলটা বলে আপনার যে কাজে কুলদীপ ছাপা মেরেছে সেটাকে আমরা আটকাতে পারবো না, কারণ সে এখানকার ডিএম আর তার সঙ্গে সঙ্গে এখন সে দাদুর জামাই হতে চলেছে। তার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, কখন সে কোথা দিয়ে আঘাত করবে তার নেই ঠিক। আর কুলদীপ এদিকে নতুন পুলের জন্য কাজ করা শুরু করে দেয়, তারা পুজোটাও সম্পূর্ণ করে দেয়। আর সেখানে আজকে সে ভূষণকে দেখতে পায় আর সে জানতে পারে এটাই শানভিকার বর। আর আমরা দেখতে পাই শানভিকা আর ভূষণ খাবার খাচ্ছিল। তখনই ভূষণের কাছে তার স্যারের কল আসে আর তখনই ভূষণকে সেখান থেকে চলে যেতে হয়। তার স্যার তাকে বলে আজ থেকে তোমাকে ডিএম এর সিকিউরিটিতে থাকতে হবে। আর এটার জন্য ভূষণ প্রথমে না করে দেয়, আর যার কারণে তার স্যার তাকে অনেক বকা দেয়। আর তার স্যার তখন বলে যেটা অর্ডার দিয়েছি সেটা ফলো করো, না হলে তোমার জন্য ভালো হবে না। আর এদিকে আমরা দাদুর বাড়িতে দেখতে পাই যেখানে মালার বিয়ের জন্য প্রস্তুতি চলছে, যেখানে মালা নিজের মাকে বলছে ওই কুলদীপ আমাদের থেকে একটা প্রশ্ন পর্যন্ত করলো না আর বিয়ের জন্য হ্যাঁ বলে দিল, আমি ওর সাথে ফেসে যাব না তো। তখন তার মা তাকে বোঝায় যে ছেলেটা বেশি কথা বলে না আর কুলদীপও অনেক শান্ত প্রকৃতির ছেলে। আর এদিকে আমরা দাদুকে দেখতে পাই, তার মেয়ের বিয়ের জন্য সে অনেক খুশি ছিল। সে তখন তার সিকিউরিটিকে বলে চলো আজকে আমরা চৌহানের বাড়িতে যাই আর তাকে গিয়ে মিষ্টি খাইয়ে আসি, যাতে করে তার সন্দেহ আমাদের উপরে না আসুক। তারপরে তারা চৌহানের কাছে আসে আর তাদেরকে বিয়ের জন্য ইনভিটেশন দেয়। সেখানে চৌহান বলে যে আমরা অবশ্যই আসবো, আর সেখান থেকে দাদু হাসতে হাসতে চলে যায়। আর এদিকে সিনটা চেঞ্জ হয়ে যায়, যেখানে আমরা মালা আর কুলদীপের বিয়ের ফাংশনটা দেখতে পাই। আর এখানে অনেক বড় বড় লোকেরা এসেছিল আর সেখানে চৌহান আর তার ভাইও এসে উপস্থিত হয়। আর চৌহান এখানে ভূষণকে কুলদীপের সিকিউরিটিতে দেখে অবাক হয়ে যায়। চৌহান বিয়ে বাড়িতে গিয়ে দেখে যে ভূষণ এখন কুলদীপের সিকিউরিটির ডিউটিতে আছে। তারপরে চৌহান কুলদীপের কাছে যায়, তখন কুলদীপ তাকে বলে আজকে আপনি এসছেন, পরের দিন আমি যাব। আর এটা এক প্রকার ধমকি ছিল। তারপরে চৌহান ভূষণকে জিজ্ঞাসা করে তুমি এখানে সিকিউরিটির কাজে এসছো, সেটা তুমি আগে জানাবে না? আর সেখানে ভূষণ কিছু বলতে পারে না। এরপরে যখন কুলদীপ ড্রিঙ্ক করছিল তখন পুষ্কর তাকে এসে বলে তুমি বেশি উড়ছো না? তখন কুলদীপ বলে এখনো অনেক কিছু বাকি আছে, আস্তে আস্তে তুমি অনেক কিছু দেখতে পাবে। আর কুলদীপ তাকে এটাও বলে তোমরা সবাই মিলে যেটা আমার সাথে করেছিলে, যার জন্যই আমি কিন্তু আজ এখানে দাঁড়িয়ে রয়েছি। আর আজ আমি এখানে দাঁড়িয়ে রয়েছি তার জন্য আমি তোমাদের কাছে অনেক বেশি গ্রেটফুল। তারপরে পুষ্কর চৌহানের কাছে এসে জানায় সব কথাগুলো আর তাকে বলে যে কুলদীপ একটু বেশি হাওয়াতে উঠছে, ওর ব্যবস্থা করতে হবে। আর চৌহান তখন তাকে সেখান থেকে নিয়ে চুপচাপ চলে যাচ্ছিল। তারপরে দাদু তাদের কাছে আসে, তার গাড়ির কাছে তাকে মিষ্টি খাওয়ানোর জন্য। আর তখন চৌহান সেখান থেকে অপমানিত হয়ে চলে যায়। আর এদিকে দাদু হাসছিল। ফাংশন শেষ হওয়ার পরে আমরা ভূষণকে দেখতে পাই, যে কিনা গিফট ফিফট তোলার কাজ করছিল। তখন তার কাছে শানভিকার কল আসে। তখন শানভিকা বলে তুমি কতক্ষণে বাড়ি আসবে? তখন ভূষণ বলে যে এখন টাইম লাগবে। আর এটা শুনে শানভিকা ফোন কেটে দেয়। আর এদিকে রাত্রেবেলা কুলদীপ আর মালাকে আমরা রুমের মধ্যে দেখতে পাই, যেখানে কুলদীপ মালাকে ইগনোর করছিল আর মালা তার সাথে সম্বন্ধ বানানোর চেষ্টা করছিল। মালা তাকে বলে যে আমারও ইচ্ছা অনিচ্ছার ব্যাপার রয়েছে, তুমি আমাকে এভাবে ফাঁসিয়ে দিতে পারো না। যদি তুমি আমার সাথে সংসারী না করবে তাহলে আমাকে কেন বিয়ে করতে গেলে? তোমাদের দুজনের সদার মাঝখানে আমি ফেসে গিয়েছি। আর কুলদীপ তখন তাকে বলে যে আমরা আস্তে আস্তে সবকিছুই জেনে যাব, চাপ হবে না।
আর তারপর কুলদীপ তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। আর তারপরের দিন আমরা দাদ্দুকে যোগা করার সময় দেখতে পাই। আর তখন কুলদীপ দাদ্দুকে কল করে আর দাদ্দুকে বলে যে আপনার মেয়েকে একটু সামনে রাখুন, সে আমার সাথে সম্বন্ধ বানানোর চেষ্টা করছে। তখন দাদ্দু বলে যে আমি ওকে বুঝিয়ে দেবো, তুমি এত চিন্তা করো না, তুমি শুধু চৌহানের ব্যাপারটা একটু দেখে নাও। এরপরে যখন চৌহান নিজের ফ্যাক্টরিতে যায় তখন সে জানতে পারে তার কারোবারের মধ্যে রেড পড়ে গেছে। এটা শুনে চৌহান খুব অবাক হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে চৌহানের সবকটা ধান্দাকে একদম সিজ করে দেওয়া হচ্ছে আর তার বিরুদ্ধে FIR হয়ে গিয়েছে। এটা শুনে চৌহান বুঝতে পেরে যায় যে কুলদীপ কাউকে ছাড়বে না। তখন পুষ্কর বলে আমি ওকে মেরে ফেলবো, কিন্তু এদিকে চৌহান তাকে বারণ করে। সে বলে আমি দাদ্দুকে একবার ফোন করি, দেখি কথা বলে কি হয়। তখন সে বারবার দাদ্দুকে কল করতে থাকে, কিন্তু দাদ্দু তার ফোনই তুলছিল না। দাদ্দু যখন ফোন রিসিভ করে না, তারপরে চৌহান বলে যে ঠিক আছে আমি কুলদীপের সাথে কথা বলছি। তারপরে যখন চৌহান কুলদীপকে ফোন করে, কুলদীপ তখন ব্যস্ত ছিল তার বাবার সাথে, সে কথা বলতে মানা করে দেয়, যার কারণে চৌহান সবকিছুই বুঝতে পেরে যায়। আর রেগে গিয়ে পুষ্করকে বলে যে কুলদীপকে শেষ করার ঠিক সময় চলে এসেছে, না তো এ আমাকে শেষ করে দেবে। আর সেই কথাতে পুষ্কর তাড়াতাড়ি করে চলে যায় কুলদীপের মৃত্যুর জোগাড় জানতি করতে। তারপরে আমরা দেখতে পাই কুলদীপ গাড়ি করে কোথাও যাচ্ছিল। রাস্তার মিডিলে সে মন্দিরের কাছে শানভিকাকে দেখতে পায় আর তারা দুজনকে দেখতেই রয়ে গেছে। আর তারপরের সিনে আমরা দেখতে পাই পুষ্কর আর অঙ্গদ মিলে একজন লোকের কাছে আসে যে কন্ট্যাক্ট নিয়ে মার্ডার করে। আর এই গ্যাং এর লিডারের নাম হচ্ছে গৌরী। পুষ্কর তখন সোজাসুজি এসে গৌরীর কাছে কুলদীপের ব্যাপারে কথা বলে আর বলে যে তাড়াতাড়ি একে টপকে দিতে হবে। আর গৌরী ওই কথাতে রাজি হয়ে যায় আর তাদের মধ্যে ডিল ফাইনাল হয়ে যায়। পরের দিন আমরা ভূষণকে ঘরের মধ্যে দেখতে পাই। সে শানভিকাকে বলছিল কিভাবে কুলদীপ তার বাবার সব ধান্দাগুলোকে বন্ধ করিয়ে দিয়েছে। আর তখন ভূষণ বলে যে একবার তুমি কুলদীপের সাথে কথা বলে নাও, তাহলে হয়তো যদি তার রাগটা ঠান্ডা হয়ে যায়। এটা শোনার পরে শানভিকা রেগে গিয়ে না করে দেয় আর তারপরে ভূষণ নিজের কাজের জন্য বেরিয়ে যায়। আর এদিকে আমরা কুলদীপের মাসির ছেলে রাজাকে দেখতে পাই, যে কুলদীপের সাথে দেখা করতে এসেছিল। আর সে এতদিন এখানে ছিল, এখন সে বাড়ি যাচ্ছে, যার কারণে কুলদীপ তার স্টেশনে যাওয়ার ব্যবস্থা করে দেয় আর তাকে এটাও বলে দেয় যে যদি কোনো দরকার লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করে নিও। কুলদীপ যখন তার অফিসে ছিল তখন তার পিএ এসে তাকে জানায় আপনার পেছনে কোনো বেআইনি কাজ হচ্ছে। আর তখন কুলদীপ বলে যে ঠিক আছে আমরা সবাই মিলে তাহলে যাব। আর তখন কুলদীপ এই কথাতে রাজি হয়ে যায়। সে বলে আমাদেরকে হাতে নাতে তাদেরকে ধরতেই হবে। তাই জন্য কুলদীপ তার পিএ এবং ভূষণ মিলে সেই জায়গায় বেরিয়ে যায়। বেরোনোর পরে তারা একটা ক্ষেতের রাস্তা থেকে যাচ্ছিল। কুলদীপের ওখানে শানভিকার সাথে স্পেন্ড করা টাইম গুলো মনে পড়ছিল, কিন্তু সে নিজের মনোযোগটা অন্যদিকে করছিল যাতে করে তার এইগুলো না মনে পড়ে। আর ইতিমধ্যে তাদের গাড়ির মধ্যে হামলা হয়ে যায়, যেই হামলাটা করেছিল গৌরী, মানে সেই মার্ডারারটা। যখন পুরো গ্যাংটা তাদেরকে মারতে আসে তখন তারা দেখতে পায় কুলদীপ, ভূষণ আর তার পিএ সেখান থেকে বেরিয়ে গিয়েছে। তারপরে যখন তারা তার পিছু করে তখন দেখতে পায় যে বিল্ডিং এর ভেতর থেকে তারা তিনজন মিলে ফায়ারিং করছে। তখন এখানে ভয়ঙ্কর লড়াই হচ্ছিল, যেখানে কুলদীপ আর ভূষণ মিলে অনেকগুলো গ্যাং এর লোকদেরকে মেরে দেয়। আর এই সব কিছু দেখে গৌরী নিজের লোককে নিয়ে পাই করে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপরে আমরা দেখতে পাই দাদ্দুর কাছে খবর চলে যায় যে তার জামাইয়ের উপরে অ্যাটাক হয়েছে। তাই জন্য দাদ্দু নিজের ফোর্স নিয়ে সেখানে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে কুলদীপ সবাইকে দেখে নিয়েছিল। দাদ্দু রেগে গিয়ে নিজেদের লোককে অর্ডার দেয় যে আমার জামাইয়ের উপরে এরকম ভাবে হামলা করিয়েছে তার খবর লাগাও। আর এরপরে উকিল চৌহানকে কল করে, তাকে জানায় যে কেউ একজন ডিএমকে মারার চেষ্টা করেছে আর সেই সন্দেহটা আপনার উপরে যাচ্ছে, তাড়াতাড়ি করে আপনি নিজের লোটাপত্র গুছিয়ে নিন। আর এটা শোনার পরে তো চৌহানও খুব ভয় পেয়ে যায়। আর এদিকে চৌহানের হাভেলিতে তাকে পুলিশ খুঁজতে এসেছিল, কিন্তু সেখানে চৌহানের দেখা তারা পায়নি। আর এদিকে যখন কুলদীপ ঘরে আসে মালা তাকে এসে জড়িয়ে ধরে, কারণ মালা অ্যাটাকের নিউজটা শুনে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু কুলদীপ এই ব্যাপারে কোনো রিয়াকশন দেয় না। আর এদিকে আমরা দেখতে পাই শানভিকা তার মাকে ফোন করে, আর তার মাকে ফোন করাতে তার মা তাকে অনেক ছোট বড় কথা শোনায়। তাকে বলে তোর জন্য আমাদেরকে আজকে এরকম দিন দেখতে হচ্ছে, আর কত কি করবি তুই, না ওই ছেলেটার সাথে এত কাণ্ড ঘটাতিস, না আমাদেরকে এত কিছু দেখতে হতো। আর এটা শোনার পরে শানভিকা চুপচাপ ফোনটা কেটে দেয়। আর এদিকে পুরো পুলিশ ফোর্স চৌহানকে খোঁজার জন্য লেগে গিয়েছিল, কিন্তু চৌহানকে তারা কোথাও খুঁজে পাচ্ছিল না। আর তার পরের সিনে আমরা দেখতে পাই গৌরী নিজের লোকেদের সঙ্গে একটা জায়গায় হাফতা নিতে এসেছিল, তখনই তার উপরে দুটো লোক হামলা করে দেয়। তারপরে তাকে নিয়ে সোজা অন্য জায়গায় চলে যায় তারা। এদিকে
রাত্রেবেলা দাদু কুলদীপের ঘরে এসে খাবার খাচ্ছিল আর কুলদীপ রেগে গিয়ে বলে যে চৌহানটা কোথায় গায়েব হয়ে গেছে কে জানে। তখন দাদু বলে আপনাকে ওগুলো দেখতে হবে না, ওগুলো আমি দেখে নেবো, আর তুমি চিন্তা করো না, ওরা দুজন বেঁচে থাকবে না। এটা শোনার পরে সঙ্গে সঙ্গে কুলদীপ না করে দেয়। সে বলে আমি তাদেরকে মারতে চাই না, আমি তাদেরকে জীবন্ত ধরতে চাই, তাদেরকে শাস্তি কোর্ট দেবে, আমি নই। তখন দাদু বলে ওরা বেরিয়ে আবার আপনার উপরে হামলা করবে, সেই জন্যই আমি যেটা করছি আমাকে সেটা করতে দাও। আর এটা শোনার পরেই কুলদীপের বাবা তখন খেতে খেতে সেই এঁঠো হাত নিয়েই দাদুকে চড় মেরে দেয়, কারণ তিনি পছন্দ করতেন না যে কেউ তার ছেলের সাথে কোনো উঁচু গলায় কথা বলুক। আর এটা দেখে কুলদীপ তাড়াতাড়ি করে তার বাবাকে থামায় আর তাকে ভেতরে পাঠিয়ে দেয়। আর দাদু এই ব্যাপারে কোনো কিছু মনে করে না, কারণ সে জানতো কুলদীপের বাবা মানসিকভাবে অসুস্থ রয়েছে। আর এদিকে আমরা গৌরীকে দেখতে পাই যে আঙ্গাতকে দেখা করার জন্য ডেকেছিল। গৌরী তখন বলে আমি চৌহানের সাথে দেখা করতে চাই, কিন্তু আঙ্গাতের একটা শর্ত ছিল, সে একাই চৌহানের সাথে দেখা করতে যাবে, আর কেউ তার সাথে যাবে না। তখন গৌরী নিজের সাথে বন্দুক নিয়ে চৌহানের সাথে দেখা করতে চলে যায়। তারপরে আঙ্গাত গৌরীকে নিয়ে জঙ্গলের একদম মিডিলে একটা জায়গায় নিয়ে চলে আসে। তখন গৌরী বলে এই কারণেই আপনাকে কেউ ধরতে পারেনি। আর এখানে এসে গৌরী তাদের সাথে কথা বলছিল। এতক্ষণেই আঙ্গাত তার পেছন থেকে বন্দুকটা বার করে নেয় আর তার সঙ্গে এটাও বলে আমরা কোনো রিস্ক নিতে চাই না। আর এদিকে চৌহান গৌরীকে বলে কুলদীপকে মারার কথাটা। তখন গৌরী অজুহাত দিতে শুরু করে দেয়। আর তখনই চৌহান জিজ্ঞাসা করে যে দাদুর সাথে মিটিংটা কেমন হয়েছে তোমার। আর তখনই গৌরী তাদের উপরে হামলা করতে যায়। সেই সময় আমরা দেখতে পাই উল্টে চৌহানরা তাদের উপরে হামলা করে দেয়। আর তখন এখানে রিভিল হয় যে দুটো লোক তাকে তুলে নিয়ে গিয়েছিল, তাকে সে দাদুর কাছে নিয়ে গেছিল। আর দাদুর কাছে নিয়ে যাওয়াতে দাদু তাকে যখন ধমকায় সে তখন ভয়ে দাদুর কথাতে রাজি হয়ে যায়। তখন সে বলে আপনি যেটা বলবেন আমি সেটা করব। তখন দাদু তাকে বলে যে ঠিক আছে চৌহানদেরকে মেরে দাও। আর সেও এই কথাতে রাজি হয়ে যায়। সেই কারণে আজ সে চৌহানের সাথে দেখা করতে এসছে, চৌহানদেরকে মারবে বলে। এটা জানার পরেই চৌহানরা তাকেই মেরে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই দাদুর কাছে কারুর কল আসে, সেটা শুনে সে টেনশনে চলে আসে। আর এদিকে মালা কুলদীপকে জিজ্ঞাসা করে আজকে চৌহানের বাড়িতে রেড রয়েছে তাই না। কুলদীপ তখন বলে যে হ্যাঁ। তখন মালা বলে তুমি এই সব কিছু ভুলে কেন যাচ্ছ না, তাহলে আমরা আমাদের লাইফে এগিয়ে যেতে পারবো। কুলদীপ তার কোনো কথাই শোনে না, সে সোজা চৌহানের বাড়িতে রেড করার জন্য চলে যায়। চৌহানের বাড়িতে অলরেডি রেড চালু হয়ে গিয়েছিল, এরা সবকিছুর পরীক্ষা নিরীক্ষা করছিল। আর কুলদীপের সেই হাভেলি দেখে সবকিছু মনে পড়ে যাচ্ছিল যেগুলো তার সাথে তারা করেছিল। আর তখনই সেখানে শানভিকা চলে আসে। আর কুলদীপ তাকে দেখতে থাকে আর শানভিকাও তাকে দেখতে থাকে। দুজনের মধ্যে ক্রসিং হয়, সে একটা আলাদাই সিন। তারপরে কুলদীপ তাকে শোনানোর জন্য বলে এই ঘরের মধ্যে যা রয়েছে সেই সবকিছু নিয়ে চলো, একটাও জিনিস এখানে ছেড়ে যাবে না। আর তারপরে শানভিকা ঘরের মধ্যে চলে যায়। আর এখানে কুলদীপ রেড শেষ করে চলে যায়। আর এখানে শানভিকা ভেবে নিয়েছিল সে আর ভেঙে পড়বে না, সে কুলদীপের সাথে টক্কর নেবে। তারপরে সিনে আমরা দেখতে পাই দাদুর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে চৌহানরা সিলিন্ডার করে দিয়েছে। এটা শোনার পরে দাদু তখন আপসেট হয়ে যায়। সে বলে কত ভালো একটা সুযোগ ছিল তাদেরকে নিপটে দেওয়ার। তখন সেই পিয়েটা বলে যে এটা তো ভালোই হলো, আপনি আপনার পাওয়ার ইউজ করে চৌহানকে আস্তে আস্তে তড়পান। কথাটা শোনার পরে দাদু অনেক খুশি হয়ে যায়। আর এদিকে আমরা রাত্রেবেলা কুলদীপকে দেখতে পাই যে কিনা খুব আপসেট ছিল, সে শানভিকাকে মনে করছিল, কারণ সে আজ অব্দি শানভিকাকে ভুলতে পারেনি। আর অন্যদিকে আমরা শানভিকাকে দেখতে পাই যে নিজের ঘরের মধ্যে স্যাড হয়ে বসেছিল, সে বুঝতে পারছিল না যে সে কি করবে। আর পরের দিন আমরা দেখতে পাই দুটো চৌহান ভাইদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। এই নিউজটা সব জায়গায় চলছিল। তখন সে বলছিল যে ভালোই হয়েছে যে চৌহান ধরা পড়ে গিয়েছে। আর রাত্রেবেলা চৌহান আর পুষ্কার যখন জেলের মধ্যে ছিল, চৌহানের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল, তার খুব জল তেষ্টা পেয়েছিল। যখন সে জল চায় তাকে কনস্টেবল একটা নোংরা বালতিতে জল দিয়ে যায়, কিন্তু চৌহান সেই জলটাই খেতে বাধ্য হয়। তারপরে চৌহান বলছে এই সব কিছু যেগুলো হচ্ছে সেগুলো সব আমার জন্যই হচ্ছে, আমার সেই টাইমে ওদের দুজনকে ক্ষমা করে দেওয়া উচিত ছিল, আমরা যেটা করেছিলাম সেটা একদমই ঠিক করিনি। আর সেই শাস্তি আজ আমরা পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমাদের ফুলের মতন মেয়েটাও এখনো কষ্ট পেয়ে যাচ্ছে, তাকেও আমরা খুশি রাখতে পারলাম না। তখন পুষ্কার বলে আপনি চৌহান, আপনি একদম আপসেট হবেন না, আর এখান থেকে একবার বেরোতে পারলে ওই কুলদীপের খবর আমরা ঠিক নিয়ে নেবো। আর সেই সময় পুলিশওয়ালা আবার এসে বলে যে দুটো চৌহানকে একসঙ্গে রাখা যাবে না, ওপর থেকে অর্ডার আছে, যার কারণে তারা পুষ্কারকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে আমরা ভূষণকে দেখতে পাই যাকে কুলদীপের পিএ ডেকেছিল। আর কুলদীপের পিএ তাকে ইনভিটেশন দেয় কুলদীপের বাড়িতে গেট টুগেদারের জন্য। তার সাথে সাথে সে বলে নিজের ওয়াইফকেও ওখানে নিয়ে আসার জন্য, স্যার স্পেশালি বলেছে। তারপরে ভূষণ বাড়িতে গিয়ে শানভিকাকে এই কথাটা জানায়। আর সে বলে তোমাকে চিন্তা করতে হবে না, আমি একাই চলে যাব। তখন শানভিকা বলে কোনো ব্যাপার না,
আমি যাব তোমার সঙ্গে। তারপরে তারা দুজন মিলে পার্টিতে চলে যায়। দাদু তখন সানভিকার থেকে তার বাবার খবর নিতে শুরু করে দেয়, এমন ভাবে দেখায় যেন মনে হচ্ছিল সে কত চিন্তা করে চৌহানের। তখন আমরা দেখতে পাই সানভিকা মালাকে দেখতে পায়, আর তারপরে মালার সাথে সে দেখা করতে চলে যায়। সে মালার গলা জড়িয়ে বলে যে তোমার বর হয়তো আজ অব্দি আমাকে ভোলাতে পারিনি, তাকে নিজের কাছে নিয়ে আসো আর নিজের করে নাও। এই কথাতে মালা উত্তর দেয় যে আমার মনে হয় আপনিও তাকে এতদিন অব্দি ভুলে উঠতে পারেননি, এজন্যই তো আজ অব্দি ওনার এত চিন্তা করেন। এরপরে দাদু সেখানে চলে আসে আর তাদের দুজনকে অন্য অন্য জায়গায় নিয়ে চলে যায়। তারপরে সিন চেঞ্জ হয়, আমরা জেলে চৌহানকে দেখতে পাই, যেখানে পুলিশওয়ালা চৌহানকে নিতে আসে। সে যখন চৌহানকে ডাকে তখন দেখতে পায় যে চৌহান ওখানেই মারা গিয়েছে। আর খবর পাওয়ার পরে সানভিকা সোজা তার বাবাকে দেখতে চলে আসে আর সে খুব কাঁদতে থাকে। সবাই এখানে জানতে পারে যে রাত্রেবেলা চৌহানের হার্ট অ্যাটাক এসেছিল। তারপর আঙ্গাত এসে বলে যে আমরা পুষ্কর ভাইকে ছাড়িয়ে নিয়ে এসেছি। তারপর সেখানে পুষ্কর আসে, যে নিজের ভাইয়ের ফটো দেখে খুব কাঁদতে থাকে। সে এখানে একটা প্রতিজ্ঞা নেয়, সে বলে আমি চৌহানের বদলা সবার কাছ থেকে নিয়েই ছাড়বো। আর এদিকে আমরা দেখতে পাই কুলদীপ খুব দুঃখিত ছিল, কারণ চৌহান এভাবে মারা গেছে তার এটা একদমই ভালো লাগেনি। এদিকে দাদু বলে যে চৌহান এটারই যোগ্য ছিল, আপনি একদম দুঃখী হবেন না। আর দাদু তার সঙ্গে এটাও বলে শুধু তো এখন চৌহান গিয়েছে, তার ভাই, তার মেয়ে আর তার জামাইও তো এখনো বাকি রয়েছে। আর এই কথাটা কুলদীপের একদমই ভালো লাগে না। তখনই দাদু কথা ঘুরিয়ে বলে যে আপনি আপনার সিকিউরিটিটা বাড়িয়ে নিন, কারণ যখন তখন পুষ্কর আপনার উপরে হামলা করতে পারে। কুলদীপ চলে যাওয়ার পরে দাদুর পিয়ে তখন বলে যে কুলদীপ সাপ তো এখনই একটা মৃত্যুতেই ভয় পেয়ে গিয়েছে, বাকি আপনি যেগুলো ভেবে রেখেছেন সেগুলো হলে কি হবে এনার। আর এদিকে আমরা দেখতে পাই অফিসে কুলদীপের কাছে ভূষণ আসে আর সে নিজের রেজিগনেশন লেটার দিয়ে দেয়। আর সে বলে সে আর সিকিউরিটির কাজ করতে পারবে না, সে এতদিন নিজের ডিউটি অনেক ভালোভাবে পালন করেছে কিন্তু সে আর পারবে না। তারপরে সে চলে যাচ্ছিল, তখন কুলদীপ তাকে আটকায়। সে বলে যে তাহলে কাজ কেন ছেড়ে দিচ্ছ, আমি তোমার অন্য কোনো ব্যবস্থা করছি। তারপরে সেখান থেকে ভূষণ খুশি হয়ে চলে যায়। তারপরে ভূষণ বুঝতে পারে যে কুলদীপ এতটাও বাজে নয় তার সাথে। রাতে যখন কুলদীপ আরাম করছিল তখন মালা এসে তাকে খাবার জন্য জোর করে। কুলদীপ তখন না করাতেও মালা যায় না, মালা তাকে তাও জোর করতে থাকে। তখন কুলদীপ মালার সাথে মিসবিহেভ করে নেয়। আর তারপরে আমরা দেখতে পাই কুলদীপের বাবা রাত্রেবেলা এসে কুলদীপের সাথে কথা বলে, তোমার যা ইচ্ছে হচ্ছে তুমি করছো, তুমি তোমার বদলার জন্য যা যা করতে হয় তুমি করছো, তুমি করো, কিন্তু তুমি কি খুশি আছো? তোমার চৌহানের থেকে বদলা নেওয়া ছিল, তুমি নিয়ে নিয়েছো, আজ কি তুমি খুশি রয়েছো? আর তার সঙ্গে সঙ্গে তার বাবা এটাও বলে যে মালা কিন্তু অনেক ভালো মেয়ে, তুমি তার সাথে এরম ভাবে বিহেভ করো না। আর তুমি একদমই ভেবো না যে আমি পাগল, আমি সবই জানি যে দাদু তোমার কানের মধ্যে এগুলো ঢোকাচ্ছে, আর আমি পাগলের চোটে তাকে মারিনি, আমি ইচ্ছা করেই তাকে মেরেছিলাম। তখন কুলদীপ বলে আপনি ভালো আছেন সেটা খুবই ভালো কথা, কিন্তু আমি চৌহানদেরকে একদমই ছেড়ে দেবো না। আর এদিকে আমরা দেখতে পাই দাদু আর দাদুর পিয়েকে। দাদুর পিয়ে দাদুকে খবর দেয় যে খবর পেলাম ডিএম নাকি ভূষণকে থানা ইনচার্জ করে দিয়েছে। যে কথাটা শোনার পরে দাদু বলে মজা আসছে। পরের দিন ভূষণ থানা ইনচার্জের জন্য নিজের ডিউটিটা জয়েন করে। আজকে সে অনেক বেশি খুশি ছিল কারণ তার পোস্টটা আপডেটেড হয়ে গিয়েছে। তারপরে আমরা দেখতে পাই ভূষণের কাছে একটা লোক আসে। লোক এসে বলে যে আমার 1.5 কোটি টাকা চুরি হয়ে গিয়েছে, আমি এফআইআর করতে চাই। আর তার কেসের ব্যাপারে কথা বলতে বলতে ভূষণ বাইরে চলে আসে। সেই লোকটা তার সঙ্গে একটা ব্যাগও এনেছিল, সেটা সে টেবিল থানাতেই রেখে দেয়। তারপরে ভূষণ যখন ভেতরে আসে সে ব্যাগ দেখে বলে যে তোমার ব্যাগ ফেলে গিয়েছো, তুমি তোমার ব্যাগটা নিয়ে যাও। তখন লোকটা বলে এই ব্যাগটা তো আপনার, আপনিই তো চেয়েছিলেন। আর সেই সময় সেখানে কারাপশন ব্যুরোর লোক চলে আসে আর সেই ব্যাগের মধ্যে ভর্তি ভর্তি টাকা ছিল। আর ভূষণকে এখানে ফাঁসিয়ে দেওয়া হয়। আর এখানে নিউজের মধ্যেও উল্টোপাল্টা নিউজ চলছিল, যেখানে বলছিল ভূষণ ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে গিয়েছে। আর তখন ভূষণের জেল হয়ে যায় আর তার চাকরিও চলে যায়। সানভিকা এই নিউজটা দেখার পরে সে তো পুরো পাগলই হয়ে যায়। সে পুষ্করকে ফোন করে বলে তুমি কিছু করো এই ব্যাপারে। রেগে গিয়ে পুষ্কর সোজা কুলদীপকে ফোন করে গালি দিতে থাকে। সে বলে তুই এত নিচে নেমে গেছিস আমি কোনোদিনও ভাবতেও পারিনি। আর তার সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলার হুমকিও দেয়। যেটা শোনার পরে কুলদীপ সোজাসুজি পুষ্করের বিরুদ্ধে এফআইআর করার জন্য বলে দেয়। তারপরে আমরা দেখতে পাই দাদু অফিসে চলে আসে আর অফিসে এসে সব পুলিশওয়ালাদেরকে বকা দেয়। সে বলে একটা এড়া গেড়া লোক আমার জামাইকে এখন হুমকি দেবে আর তোমরা চুপ করে বসে রয়েছো। এদিকে কুলদীপ বলে আমি সেটা দেখে নেবো, কিন্তু মন্ত্রী কোনো কথাই শোনে না। দাদু তখন রেগে গিয়ে এসপিকে অর্ডার দেয় যে ওই পুষ্করকে তুলে নাও। আর তাড়াতাড়ি সেও চলে যায় সেখানে পুষ্করকে তোলার জন্য। আর তখন আঙ্গাত বলে যে পুষ্কর তো সেখানে নেই, সে কখন শহর ছেড়ে চলে গিয়েছে আমরা জানি না। তখন আইপিএস অফিসারটি সোজা চৌহানের বউকে হুমকি দিয়ে চলে যায়। তখন আমরা দেখতে পাই চৌহানের বউ বলে যে পুষ্করকে বলো স্যালেন্ডার করে দিতে, আমি আর কোনো ঝামেলা চাই না। তারপরে সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই কুলদীপের বন্ধুকে। পিন্টু এসেছিল কুলদীপের
কুলদীপের সাথে দেখা করার জন্য, কিন্তু তাকে পুলিশগুলো ঢুকতেই দিচ্ছিল না। তখন সেখান থেকে ক্রস হচ্ছিল কুলদীপের গাড়ি। কুলদীপ দেখে তাড়াতাড়ি করে পিন্টুকে নিয়ে যায় আর সে তাকে ভেতরে নিয়ে গিয়ে ভালোভাবে আপ্যায়ন করে। আজ এত বছর হয়ে যাওয়ার পরেও, সে এত বড় লোক হয়ে যাওয়ার পরেও তার বিহেভিয়ার এখনো অবধি কাইন্ড ছিল। সে তার সাথে অনেক ভালোভাবে বিহেভিয়ার করে আর তাকে নিজের চেয়ারে অবধি বসায়। আর এদিকে সানভিকা ভূষণের সাথে দেখা করতে আসে আর তখন ভূষণ অনেক কাঁদে থাকে। সে বলে, আমি আমার সারা কেরিয়ারে কোনোদিনও ঘুষ নিইনি, তাহলে আজ আমি কেন নিতে যাব? আমাকে ফাঁসানো হয়েছে। আর এদিকে কুলদীপ পিন্টুকে নিয়ে নিজের বাড়িতে যায়। তারা অনেক গল্প করে আর পুরনো দিনগুলোকে মনে করে। তারপরে পিন্টু আর কুলদীপ মিলে কুলদীপের পুরনো বাড়িতে যায়, যেটা জ্বালিয়ে দিয়েছিল চৌহানরা। আর এত বছর পরে কুলদীপ এখানে এসে অনেক বেশি কষ্ট পায়। তারপরে পিন্টু বলে, যখন থেকে তোমাকে দেখছি তোমাকে হাসি খুশি দেখছি না, তুমি এখনো অব্দি ওই ব্যাপারগুলোকে কেন ধরে রেখেছো? সেগুলোকে ছেড়ে তুমি তোমার লাইফে মুভ অন করে যাও। আর তখন কুলদীপ বলে, যেটা আমি করছি অনেক ভেবেচিন্তে করছি। তারপর পিন্টু নিজের জবের জন্য সেখান থেকে বেরিয়ে যায়। আর সেই লোকটাকে আমরা দেখতে পাই যে কিনা ভূষণকে ফাঁসিয়েছিল। সে লুকিয়ে লুকিয়ে দাদুর সাথে কথা বলছিল। সে তখন দাদুর পিয়ের সাথে কথা বলছিল আর বলছিল যে তাকে তো আমি ফাঁসিয়ে দিয়েছি, আপনার শুধু আমার খেয়াল রাখবেন। আর তারপর আমরা বুঝতে পারি যে বেশিরভাগ যেসব কাণ্ড হচ্ছিল সেই সব কিছু দাদুই করাচ্ছিল কুলদীপের পেছনে লুকিয়ে। তারপরে তার কাছে পুষ্কর আর অঙ্গদ পৌঁছে যায়। তাকে খুব বাজেভাবে তারা মারে আর তার সঙ্গে সঙ্গে তার পায়ে গুলি মেরে তাকে পুরোপুরি ল্যাংড়া করে দেয়। তারপরে আমরা সানভিকাকে দেখতে পাই যে কিনা নিউজ দেখছিল। সেখানে আমরা দেখতে পাই ভূষণকে যে লোকটি ফাঁসিয়েছিল তারই নিউজ চলছিল টিভির মধ্যে। সেই লোকটা বলে, আমি তাদেরকে মিথ্যে কেসে ফাঁসিয়েছিলাম, আমাকে তার জন্য অনেক পয়সা দেওয়া হয়েছিল। তারপরে সব জায়গায় এই নিউজটা চলছিল। আর এই নিউজটা শোনার পরে কুলদীপ এসপি কে অনেক বকা দেয়। আর এইদিকে আমরা সেই লোকটাকে দেখতে পাই। সে পুষ্করকে বলে, এবার তো আমাকে ছেড়ে দাও, আমি তোমার কথা মতন কাজ করে দিয়েছি। কিন্তু পুষ্কর রেগে গিয়ে তাকে মার্ডার করে দেয়। আর তারপরের দিন পুষ্কর নিজের বৌদির কথাতে স্যালেন্ডার করতে আসে উকিলের সঙ্গে। তারপর পুষ্কর থানায় গিয়ে দেখতে পায় তার পয়সা খাওয়ানো একটা মুরগি সেখানে রয়েছে, মানে অফিসার। তাকে গিয়ে সে আবারও পয়সা দেয় আর বলে যে একে তো আমি অনেক খাবার খাইয়েছি, খাইয়ে খাইয়ে পেট মোটা করেছি, এ এখন আমার জন্য সব জোগাড় জান্তি করে দেবে। তখন অফিসারটা ঘুরে যায়। সে বলে, এখন সব হাওয়া ঘুরে গিয়েছে। এই বলে সে পুষ্করকে অনেক উল্টোপাল্টা বলে আর তার সঙ্গে তার পায়ে একটা গুলি মেরে দেয়। তারপরে পুষ্করকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদিকে দাদু কুলদীপের কাছে আসে আর তাকে বলে যে ওই পুষ্কর সিলিন্ডার করে দিয়েছিল আর তখন পুলিশ তার পায়ের মধ্যে গুলি মেরে দিয়েছে। আর তখন আমরা এটাও বুঝতে পাই দাদু এই কাজটা করিয়েছিল সেই পুলিশ অফিসারটাকে দিয়ে। তারপর কুলদীপ নিজের কাজে লেগে যায় আর কুলদীপের বাবার কাছে গিয়ে দাদু আবারও বসে। আর দাদুকে দেখে কুলদীপের বাবা আবারও রেগে যায় আর তাকে মারতে শুরু করে দেয়। আর আজকে তো তাকে জুতো খুলে মারে সে। আর কুলদীপ এসে তাড়াতাড়ি করে তাকে আটকায় আর তার বাবাকে ভেতরে নিয়ে চলে যায়। আর তখনই আমরা দেখতে পাই দাদুর পিয়ে এসে আরো একটা নিউজ দেয়। সে বলে ভূষণ এখন বেল পেয়ে গিয়েছে। দাদু তখন আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, সব কিছু একসাথেই হয়ে যাচ্ছে। তারপরে সিনটা চেঞ্জ হয়। আমরা দেখতে পাই পুষ্করকে, যে কিনা হসপিটালের বেডে শুয়েছিল। তার সাথে সানভিকা দেখা করতে গিয়েছিল। তার সাথে সানভিকা কিছু কথা বলতে চাইছিল প্রাইভেটলি, কিন্তু অফিসারটা সেখান থেকে সরছিল না, কারণ সেখানে অর্ডার ছিল সেখান থেকে সরা যাবে না। আর অন্যদিকে কুলদীপকে দাদু বলতে থাকে যে সানভিকা এই সব কিছুর মূল জড়, সানভিকাকে আগে সরাতে হবে। আর কুলদীপ তখন মানা করে দেয়। সে বলে যে আমি চাই না সানভিকার কিছু হোক, কারণ আমি চাই সে নিজের বরবাদি নিজের চোখে দেখুক। আর তারপরের সিনে আমরা দেখতে পাই সানভিকার মা সানভিকার সাথে দেখা করতে আসে আর তার হালচাল জিজ্ঞাসা করে। তখন অঙ্গদ বলে ভূষণ তাড়াতাড়ি চলে আসতে চলেছে আর আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে নিন ততক্ষণে। আর তার কিছুক্ষণ পরে ভূষণ সেখানে চলে আসে আর তখন বলে এই দাদুই এই গেমের মাস্টার মাইন্ড আর কুলদীপও তার সঙ্গে একেবারে লেগেছে, আমাদেরকে কিছু একটা করতেই হবে, আমরা এখন শান্ত বসতে পারবো না, আমাদেরকে জবাব দিতেই হবে। বাইরে থেকে অঙ্গদ ফোনে কথা বলতে বলতে আসছিল, যাকে দেখে মনে হচ্ছিল সে খুব টেনশনে রয়েছে। সে এসে ভূষণকে বলে আপনাকে মারার জন্য প্ল্যানিং হচ্ছে আর আজকে রাতে এখানে অ্যাটাক হবে, লুটপাটের নামে আপনাকে মার্ডার হবে, এর থেকে বরং আপনি আমার সাথে আমার গ্রামে পালিয়ে চলুন, তখন ওরা আপনার কিচ্ছু করতে পারবে না। তখন ভূষণ বলে ঠিক আছে, আমি পুলিশদেরকে ইনফর্ম করে দিচ্ছি। আর এখানে অঙ্গদ বলে যে পুলিশের লোকেরা সব মিলে রয়েছে। আর তখন সানভিকা বলে যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি তাড়াতাড়ি নিজের জীবনটা বাঁচান। তারপরে ভূষণ সানভিকার সাথে লাস্টবারের মতন গলা মিলিয়ে নেয় আর তারপর সে অঙ্গদের সাথে বেরিয়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে অঙ্গদ নিজের লোকদেরকে বলে যায় যে সানভিকাদের খেয়াল রাখা। তারপরে সিনটা চেঞ্জ হয়। আমরা একটা মহিলাকে দেখতে পাই যে ডিএম এর ঘরের বাইরে গিয়ে ডিএম এর সাথে দেখা করার জন্য বারবার রিকোয়েস্ট করছিল। আর সে বলে আমি ডিএম এর সাথে দেখা করতে চাই, আমি তার মাসি। এই মহিলাটাকেই আমরা সানভিকার বাড়িতে কাজ করতে দেখেছিলাম। আর তখন কুলদীপের পিয়ে আসে, সেই লেডিটার কথা শুনে তাকে কুলদীপের সাথে
সাথে দেখা করতে সে নিয়ে চলে যায়। কুলদীপ তার মাসিকে দেখে খুব ইমোশনাল হয়ে যায়। সে বলে, আপনি এতদিন ধরে কোথায় ছিলেন? সে বলে, আমি সানভিকাদের বাড়িতেই এখনো অবধি কাজ করি। তখন কুলদীপ তাকে জিজ্ঞাসা করে, সেই দিন আপনাকে দেখলাম না তো? তখন মাসি বলে, আমি লুকিয়ে গেছিলাম, আমি চাইনি যে তোমার সামনে আসতে, কিন্তু এখন সময় এসে গেছে, এখন আমার তোমার সাথে কথা বলাটা খুব দরকার। আমি চাই তুমি এই লড়াই এখানেই থামিয়ে দাও। সানভিকার এখানে কোনো দোষ নেই, আমার কথা বিশ্বাস করো, ওই বেচারি তো নিজেই পিষে গেছে। তখন কুলদীপ জিজ্ঞাসা করে, এটা কি করে? সেই তো আমাকে তার বাবার সামনে ফাঁসিয়েছিল। তার মাসি তখন বলে যে আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু কুলদীপ তাকে জোর করাতে সে বলে যে তখন আমাকে সানভিকা দিব্যি দিয়েছিল, যখন আমি দেখতে পাচ্ছি সব শেষ হয়ে যাচ্ছে আর আমাকে মুখ খুলতেই হবে। তারপরে সে সত্যি বলা শুরু করে। সে বলে, যখন তুমি আর সানভিকা ধরা পড়ে গিয়েছিলে তখন সানভিকাকে তার বাড়ির লোকেরা খুব মারধর করে আর তাকে অনেক প্রেশারাইজ করে। তার বাবা তাকে বলে কুলদীপের গোটা ফ্যামিলিকে তারা মেরে দেবে আর সঙ্গে কুলদীপকেও। এটা শোনার পরে সানভিকা তার বাবাকে প্রমিস করে তার বাবা যেটা বলবে সানভিকা সেটাই করবে। তখন তার বাবা বলে যে তোমাকে গ্রামের লোকেদের সামনে এটা বলতে হবে সব দোষ কুলদীপের। তখন সানভিকা তার বাবাকে প্রমিস করে যে ঠিক আছে সে মিথ্যে কথা বলবে, কিন্তু কুলদীপ আর তার ফ্যামিলির যেন কিচ্ছু না হয়। এরপরে সানভিকা কুলদীপকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলে দেয়। তারপরে মাসি আগে আরো বলে যে সানভিকা যখন জানতে পারে পুষ্কার তোমাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, সে এটা শোনার পরে পুষ্কারের উপরে ভেঙে পড়ে। সে বলে যে নিজেকে সে মেরে ফেলবে, সে আত্মহত্যাও করতে গেছিল, কিন্তু তাকে তখন সবাই আটকে নিয়ে এক ঘরে বন্ধ করে রেখে দিয়েছিল। আর তারপরে সে আস্তে আস্তে একটা জীবন্ত লাশ হয়ে যায়। আর যে পয়সাগুলো তোমাকে আমার তরফ থেকে আমি পাঠাতাম সেগুলো আমি পাঠাতাম না, সেগুলো সানভিকা পাঠাতো তোমার জন্য, যাতে তুমি পড়াশোনা করে কিছু হতে পারো। আর এই সব কিছু শোনার পরে কুলদীপ তো পুরো গিল্টে চলে আসে। সে বুঝতে পারে না যে সে কি করবে, কারণ সে এতদিন ধরে সানভিকাকে কত ঘেন্না করতো আর এতদিন সানভিকা তাকে ভালোবেসে তার জন্য এত কিছু করে গিয়েছে। আজকে যে পোস্টে যে পাওয়ারে সে রয়েছে শুধুমাত্র একটা মানুষের জন্য, যাকে সে সব থেকে বেশি ঘেন্না করে। তারপরে মাসিটা বলে যে তার অবস্থা এখন খুব খারাপ রয়েছে, তার বর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তার জীবনের এখন লালে পড়ে গিয়েছে, বেচারির সাথে কি হবে জানি না। তারপরে সিনে আমরা দেখতে পাই আঙ্গাদ ভূষণকে নিয়ে একটা নদীর কাছে চলে আসে। পেছন থেকে দুটো লোক এসে তার উপরে হামলা করে দেয়, মানে ভূষণের উপরে। আর তখন ভূষণ বুঝে যায় যে সবকিছু আঙ্গাতেরই প্ল্যান ছিল, আঙ্গাত তাকে ধোকা দিয়েছে। আর তারপরে আঙ্গাতের লোকেরা তাকে জলের মধ্যে ডুবিয়ে মেরে ফেলে। তারপরে আঙ্গাত দাদুর লোককে কল করে বলে কাজ হয়ে গিয়েছে, পয়সাটা যেন টাইমে চলে আসে। ইশারা দেখে দাদু অনেক খুশি হয়ে যায়। আর এদিকে আঙ্গাত কাঁদতে কাঁদতে অ্যাক্টিং করতে করতে সানভিকার কাছে চলে আসে। সে বলে নদীর কাছে যেতেই তখন জামাইবাবু সেখান থেকে ঝাঁপ মেরে দেয়। সে বলে আমি বাঁচার যোগ্য নই আর আমি এভাবে বাঁচতে চাই না। আর এটা শোনার পরে সানভিকা পুরোপুরি ভেঙে পড়ে আর সব জায়গায় এই নিউজটা ছড়িয়ে যায় যে ভূষণের লাশ নদীতে পাওয়া গিয়েছে। আর এখানে সানভিকাও আসে। সানভিকা এসে নিজের বরের লাশ দেখে পুরোপুরি ভেঙে পড়ে। আর এখানে লাশটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আর এখানে সানভিকার প্রথম থেকে সবকিছু মনে পড়ছিল, যে যে জিনিসগুলো আজ অব্দি তার সাথে হয়ে আসছে। তারপরে সানভিকাও ভেবে নেয় যে সে বদলা নেবে। আর এদিকে কুলদীপ অফিসারকে বলে ভূষণের বডির পোস্টমর্টম করা চাই, কারণ আমাদেরকে জানতে হবে এটা আদেও সুইসাইড নাকি মার্ডার। আর এসপি কে অনেক উল্টোপাল্টাও বলতে থাকে কুলদীপ। আর তার সঙ্গে সঙ্গে সেখানে আমরা দাদুকেও দেখতে পাই। দাদু এসে মিথ্যে মিথ্যে এসপি কে বকা দিচ্ছিল। আর তারপরে আমরা সানভিকাকে দেখতে পাই। সানভিকা সেখানে আসে আর দাদু তারপর সেখান থেকে চলে যায়। আর এদিকে কুলদীপ সানভিকাকে সবকিছু বোঝানোর চেষ্টা করে। সে বলে আমি সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি তার মার্ডারারকে সেটা জানা যাবে। তখন সানভিকা বলে তুমি এখন অনেক করে নিয়েছো, এবার আমার পালা। আর তারপর সে বলে সবকিছুর হিসাব অনুযায়ী আমি তোমাকে চুক্তা করব। এটা বলে সানভিকা সেখান থেকে চলে যায়। আর এখানেই এই সিজনটা শেষ হয়ে যায়। আর সানভিকাকে দেখে বোঝাই যাচ্ছিল সে কত বড়ভাবে বদলা নেওয়ার প্ল্যানিং রয়েছে। পরের সিজনে আমরা কুলদীপ আর সানভিকার টক্কর দেখতে পাবো। তবে আপাতত জন্য এই সিজনটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও, যাতে করে যখনই আমি ভিডিও আপলোড দেবো তোমার কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যাবে। আর তার সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশানে একটা কমেন্ট ছেড়ে দিও, তোমার যা ভালো লাগে তুমি তাই লিখতে পারো। আর তার সঙ্গে সঙ্গে আর আমাদের চ্যানেলের বাকি এক্সপ্লেনেশনগুলো একবার চেক আউট করে নিতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা করছি আরও একটি নতুন এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।